অযোগ্যদের তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এবার মামলা হলো। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। কাল মামলার শুনানি, কিন্তু এখনো পর্যন্ত মামলা গ্রহণ হয়নি, মামলা গৃহীত হয়নি। কতজন গেলেন এই অযোগ্যদের তালিকা চ্যালেঞ্জ করে এবং কি বললেন বিচারপতি? আগামীকাল কি হতে পারে? সুপ্রিম কোর্ট যেহেতু এই কথাগুলো বলে দিয়েছে যে এত মামলা কেন নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়। দেখো, 7 তারিখে পরীক্ষা, প্রথম পরীক্ষা, এসএসসির নতুন পরীক্ষা সুপ্রিম কোর্টের আদেশ মেনে, এবং হাতে সময় কম। যেভাবে দাগিদের তালিকা এবং এই যারা পরীক্ষার্থী তাদের বক্তব্য হচ্ছে তাদের হাতে অ্যাডমিট কার্ড রয়েছে, এবং কয়েক সপ্তাহ আগেও এসএসসি তাদের ফর্ম ফিল আপ করার পর তাদের অ্যাডমিট কার্ড দিয়েছে, এবং তাদের দাগি হিসেবে কোথাও এতদিন এসএসসি চিহ্নিত করেনি। হঠাৎ করে কি এমন ঘটলো, তাদের দাগি হিসেবে চিহ্নিত করা হলো। শুধু তাই নয়, এসএসসি এই পরীক্ষা নিয়োগ প্রক্রিয়ার ওপর হাইকোর্টের দুটো বেঞ্চ, একক বেঞ্চ এবং যৌথ বেঞ্চ, তারা যে ক্যাটাগরি ঠিক করেছিল এই ক্যাটাগরির অংশটা তারা দাগি হিসেবে বা চিহ্নিত অযোগ্য হিসেবে ধরা হবে। সেই ক্যাটাগরি যে নাম এবং রোল নাম্বার দেওয়া হয়েছে 1806 জনের, তার কোনো নির্দিষ্ট করা নেই, তার কোনো ক্লাসিফিকেশন নেই, অথচ তারা নিজেদেরকে যোগ্য বলছেন এবং ফাঁকা খাতায় তারা চাকরি পাননি, তারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পাননি বা এসএসসির সুপারিশ করেনি, অথচ তারা চাকরি পেয়েছেন। এই ক্যাটাগরিতেও তারা বিলং করেন না। আপাতত আজকে তাদের আইনজীবী অনিন্দ লাহিড়ী যে দৃষ্টি আকর্ষণ করে জরুরি মামলা অনুমতি নিয়েছেন, এবং এক্ষেত্রে মামলায় আপাতত সংখ্যাটা মাত্র কয়েকশো হলেও তিনি যা বলছেন যে 1300 থেকে 1400 জন যারা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড পেয়েছেন, যাদের অ্যাডমিট কার্ড থাকলেও তাদের পরীক্ষা বসতে দেওয়া হবে না বলে আলাদা তালিকা প্রকাশ করেছে এসএসসি, সেই অংশের প্রত্যেক পরীক্ষার্থী বা অ্যাডমিট কার্ড পাওয়ারায় যারা দাগি তালিকায় রয়েছেন তারা কিন্তু এই মামলায় অন্তর্ভুক্ত হতে চলেছেন, এবং কাল পর্যন্ত এই সংখ্যাটা হয়তো প্রায় 1000 ছাড়িয়ে যাবে কলকাতা থেকে মামলা করার ক্ষেত্রে। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়েছেন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নজরদারিতেই এই এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়াটা চলছে, সেখানে কন্টেম্প পিটিশন পেন্ডিং রয়েছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে করার জায়গা, বিবেচনা করার জায়গাটা খুব কম। যদিও হাতে যেহেতু সময় কম, প্রত্যেককে বলছেন যে যদি আদালতে তারা সন্তুষ্ট করতে না পারে তাদের যুক্তি দিয়ে তারা মামলা খারিজ করে, তাতে কোনো আপত্তি নেই। এই জায়গা থেকে শেষ মুহূর্তে এই মামলার অনুমতি দেওয়া হয়েছে। কাল মঙ্গলবার দিন সমস্ত আবেদনগুলি একযোগে শুনানি হবে। দেখা যাক হাইকোর্টের বিচারপতি তিনি ঠিক কি পদক্ষেপ করেন, তার অবস্থান কি হয়। আর 2016 সালের এই যে অযোগ্যদের তালিকা, সেই অযোগ্যদের তালিকা, বেআইনিভাবে চাকরি পাওয়া অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া কিভাবে গরম দেখুন। তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে এ কারণেই, কারণ এখন তারা তৃণমূলে একটু ব্রাত্য হয়ে গেছে। তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয়। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? কোথাও না কোথাও কিছু অনিয়ম হয়েছে, সেই কারণেই কয়েকজন জেলে আছেন, কিন্তু তার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই। বিজেপি তাদের ব্যাপম কেলেঙ্কারি, এতজনের মৃত্যু, সিপিএম এর জমানায় হোল টাইমার কমরেডের বাড়ি মানেই সরকারি চাকরি, শিক্ষক শিক্ষিকার চাকরি, এগুলো কেউ ভুলে যায়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই মতো শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। তালিকায় রয়েছে 1806 জনের নাম। এই তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে। অযোগ্য যদি 1804 বাদ চলে যায় তাহলে 15,000-এরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যোগ্য। তাহলে এই যোগ্যদের কেন পরীক্ষায় বসতে হবে? আমাদের লজ্জা আর কি, যে দাগিদের দৌরাত্মের কারণে আজকে যারা যোগ্য চাকরি করা সব সুযোগ পেয়েছিল তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হয়ে এক অনিশ্চিত জীবনযাত্রা নির্বাহ করতে হচ্ছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ। সুপ্রিম কোর্টের চাপ খেয়ে এরা বাপ করছে, তাহলে এটাও তো বার করতো না। এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না, নাকি এর মধ্যে কোনো দূরভিসন্ধি আছে? নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও একটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল, জেলায় জেলায় পাবলিশ করুন। না করতে পারলে আমাদেরকে দিন। সুকান্ত মজুমদার লিস্ট দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল। হিম্মত থাকে, সিট ধরার সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলুন এই লিস্ট বোগাস। অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর তরজা চরমে। সেই তালিকায় বিজেপি তৃণমূল দুই দলেরই নেতা বিধায়কদের আত্মীয়দের নাম।
যেমন উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলের বউ শম্পা ঘোষের নাম এসএসসির অযোগ্য তালিকায়। উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান, তার মেয়ে রোশনারা বেগমের নামও এসএসসির অযোগ্যদের তালিকায়। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড, এখানকার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, এই দেখুন এসএসসি লিস্টে কুহেলির নাম। অযোগ্য তালিকায় অঞ্চল সভাপতিরও নাম। পশ্চিম মেদিনীপুরের পিংলার তৃণমূল অঞ্চল সভাপতি অজয় মাঝি, অযোগ্যদের তালিকায় তার নামও রয়েছে। অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। অঙ্কিতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগেই অঙ্কিতার চাকরি গিয়েছে। উত্তর 24 পরগনার বারাসত 1 নম্বর পঞ্চায়েত সমিতি, এখানকার প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের ইচ্ছা হক সর্দার, তার ছেলে মোহাম্মদ নাজিবুল্লাহর নাম রয়েছে এসএসসি প্রকাশ করার তালিকায়। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন একসময় ছিলেন তৃণমূলে, এখন বিজেপিতে, তার নামও অযোগ্যর তালিকায়। আরেক বিজেপি নেতা অসীম কুমার মৃধা, তিনি উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি, তার ভাই অনুপ কুমার মৃধার নাম অযোগ্যদের তালিকায়। বীরভূমের বিজেপি নেতা সুরজিৎ সরকার, তার বউ লক্ষ্মী বিশ্বাসের নামও রয়েছে এসএসসির লিস্টে। নিউজ 18 বাংলা। আর চাকরিহারা যারা আন্দোলন করছিলেন, সুমন বিশ্বাস, চিন্ময় মণ্ডল, এদের বক্তব্য আগের সেই বক্তব্যই যে অযোগ্যদের তালিকা তো বেরিয়ে গেছে, এবার তাহলে তারা যোগ্য, তাহলে তারা আবার পরীক্ষায় বসবেন কেন? গতকাল, আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু গতকালই তারা চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে এবং শুভেন্দু অধিকারীকে যে তারা অযোগ্যরা বাদ পড়ল। যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ বলছে কেন তারা বসবেন আবার পরীক্ষায়? এর আগে তারা পরীক্ষায় বসবেন না বলেই দাবি করেছিলেন। এবার অযোগ্যদের তালিকা প্রকাশের পরে আরও তারা বলছেন তারা পরীক্ষায় বসবেন না। পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারীর। কি কথোপকথন হলো দেখুন। অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে যান, যে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না যদি ভ্যাকেন্সি থাকে। অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিচ্ছেন, শিক্ষক শিক্ষিকাদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব রাজ্য সরকার যাক। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা দীর্ঘভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। আমি মনোজ পন্ত চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি সর্বদলীয় প্রস্তাব আনার জন্য। যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির স্থাপনা। সরাসরি চলে যাব পারাদীপের কাছে। পারাদীপ, কতদিনের মধ্যে শুভেন্দু অধিকারী কি পরিকল্পনা? কারণ আর মাত্র কয়েকদিন, তারপরেই তো 2 দফায় পরীক্ষা রয়েছে। একদমই, দেখো আজ যে প্রতিনিধি দল এসেছিল যোগ্য শিক্ষকদের, তাদের সঙ্গে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী, রাজ্য বিধানসভার যিনি বিরোধী দলনেতা, তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন এবং কথা বলার পরে তিনি যেটা স্থির করেন, যেটা জানিয়েছেন যে এই বিষয়টা তিনি যে যোগ্য শিক্ষক যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি সহমর্মী এবং বিধানসভায় যেহেতু এবার তাদের কলিং অ্যাটেনশন নেই, তাই বিধানসভায় তারা তাদের পক্ষ থেকে বিধানসভায় শুভেন্দু অধিকারী স্পিকার একটি চিঠি লিখবেন এবং চিঠি লিখে যে বিশেষ অধিবেশন চলছে, যে অর্থাৎ 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বর যে বিশেষ অধিবেশন চলছে, এই বিশেষ অধিবেশনের মধ্যে একদিন যদি এই বিষয়টা নিয়ে প্রস্তাব আনা হয় তাহলে তারা সর্বসম্মতভাবে, তিনি এটা কথা দিয়েছেন প্রকাশ্যে ক্যামেরার সামনে, যে সর্বসম্মতভাবে এই বিষয়টা তিনি সহমত প্রকাশ করবেন এবং রাজ্য বিধানসভার পক্ষ থেকে এই অর্ডিন্যান্স বা বিল পাস করিয়ে সেই প্রস্তাব আকারে সেটা রাজ্য সরকারের কাছে পাঠানো এবং রাজ্য সরকারের থ্রু সেটা
আদালতে যাবে, এমনটাই তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে এর পরবর্তী যে দিন তিনি এটা নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন, অর্থাৎ প্রস্তাবিত তারিখ 4 তারিখ 4 সেপ্টেম্বর, সেই দিন চিন্ময় মণ্ডলদের অর্থাৎ যোগ্য শিক্ষকদের একাংশ যে প্রতিনিধি দল যারা এসেছিলেন আজকে, তাদের আবারও তিনি তাদের ডেকেছেন। এবং জয়প্রকাশ মজুমদার তৃণমূলের মুখপাত্র, তিনি আমার সঙ্গে আছেন। জয়প্রকাশ বাবু, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে। শুভেন্দু অধিকারীর কাছে গেলেন এই যোগ্য শিক্ষকরা যারা দাবি করছেন, চিন্ময় মণ্ডল, সুমন বিশ্বাস যাননি, কিন্তু অনেকেই গেছেন। সেখানে পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী এবং বললেন যে যদি রাজ্য সরকার মনে করে, বিধানসভায় যদি তৃণমূল মনে করে, তাহলে সর্বদলীয় প্রস্তাব এনে পাস করিয়ে সেই বিল রাজ্য সরকারের কাছে পাঠানো এবং তারপরে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে প্রস্তাব যদি দেয় রাজ্য সরকার, তাহলে হয়তো এই যোগ্য যারা তাদের আর পরীক্ষায় বসতে হবে না। এ তো হচ্ছে জুতো মেরে গরুদান, নাকামির কথা বলছেন, নাকামির রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী, মিথ্যের ঝুড়ি, সবকিছুতে মিথ্যা কথা বলেন। আজকে এই পরিস্থিতিতে পৌঁছেছে কেন এই শুভেন্দু অধিকারী আর অন্যদিকে সিপিএম এর কয়েকজন লয়ারের জন্য। তারা সিবিআই তদন্ত চেয়ে পুরো জিনিসটাকে ঘেঁটে দিয়ে হাইকোর্টের অর্ডার করিয়ে, সুপ্রিম কোর্টের অর্ডার করিয়ে সকলের চাকরি খেতে হবে। আর সেই সময় তাদের দোষর ছিল অভিজিৎ গাঙ্গুলি, তিনি জাস্টিসের চেয়ারে বসে ওইসব অর্ডার দিয়েছেন, পরে বিজেপিতে যোগদান করেছেন এই শুভেন্দু অধিকারীর হাত ধরে। আর আজকে বিধানসভার সামনে দাঁড়িয়ে মুখ মুছে কিছুই জানি না, যদি আসে তাহলে আমরা বলবো তাদের কাছে ভালো সাজছেন। সুপ্রিম কোর্টের অর্ডারে সমস্ত ঘটনা ঘটছে এবং তার জন্য একমাত্র যদি কেউ দায়ী থাকে তাহলে এই শুভেন্দু অধিকারী। ধন্যবাদ। তাকে জবাব দিতে। চিন্ময় মণ্ডল যিনি গিয়েছিলেন, যার নেতৃত্বে গিয়েছিলেন চাকরিহারা আন্দোলনকারীরা, যারা যোগ্য বলে দাবি করছেন এখনো, তারা কি বলছেন দেখুন। পরবর্তী আইনি পদক্ষেপ যেটা বৃহত্তর স্বার্থে নেওয়া দরকার সেটা নেব। তবে এখানে যে ব্যাপারটা আমরা তুলে ধরতে চাইছি সেটা যেন অবশ্যই করা হয়। আমরা চাইবো রাজ্য সরকার নিশ্চয়ই যেন চান যে বিধানসভায় আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আমাদের বিষয়টা তুলে ধরে সর্বসম্মতভাবে, সাধারণত কি হয়, শাসক না চাইলেও বিরোধীরা চায়, অথবা বিরোধী না চাইলে শাসক চায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে শাসক বিরোধী দুপক্ষই রাজি হতে চাইবে এমন একটা জিনিস ঘটতে চলেছে। এই অনন্য নজির যেন সৃষ্টি হয়।